ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ডেস্টিনেশন ড্রিমস। আপনারা আছেন সন্দীপের সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভিডিওর থাম্বনেল দেখে আজকে বুঝেই গেছেন আজকে আমি কোথায় যাচ্ছি। ধর্মতলার দিকে আজকে একটা কাজে যাওয়ার জন্য বেরিয়েছিলাম, কিন্তু আমি কলকাতা থেকেও ভিক্টোরিয়া মেমোরিয়াল যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালটা একবার চলে যাই আর তার সাথে আপনাদেরও দেখিয়ে দিই। ভিডিও শুরুতেই আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা অনেকেই আমার ভিডিওটা দেখছেন, লাইকও করছেন, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না। তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আপনারা এই ভিডিওতে জানতে পারবেন আপনারা কিভাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল যাবেন, কবে কবে ভিক্টোরিয়া মেমোরিয়াল খোলা আছে, আর ভিক্টোরিয়া মেমোরিয়াল ঢুকতে গেলে চার্জই বা কত। ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসতে গেলে আপনাদের ময়দান স্টেশনে নামতে হবে। ওইখান থেকে মোটামুটি ধরুন 10 থেকে 15 মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্স পড়বে। আপনারা যারা নিজস্ব ভেহিকেল আনবেন, তো আপনাদের আমি জানিয়ে রাখি এখানে কোনো রকম পার্কিং ফেসিলিটি নেই। মানে আপনারা বাইক, কার যাই আনবেন না কেন, এখানে পার্কিং করার মতো সেরকম কোনো জায়গা আমি দেখতে পাইনি। ভিক্টোরিয়া মেমোরিয়ালে যারা আপনারা শুধুমাত্র বাগান দেখতে আসবেন তাদের জন্য 30 টাকা, আর বাগানের সাথে সাথে যদি আপনারা গ্যালারিও দেখতে আসেন তার জন্য আপনাদের 50 টাকা দিতে হবে। আর টাইমিংটা জানিয়ে রাখি, সকাল 11টা থেকে 4টে অবধি ভিক্টোরিয়া মেমোরিয়াল আপনারা খোলা পেয়ে যাবেন। এবার আসি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য, যেটা আপনাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে জানা দরকার। ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতের সমাগ্রীয় ছিল, আর তার রাজত্বকাল ছিল 1857 থেকে 1901-এর 22শে জানুয়ারি অবধি। তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা। সিদ্ধান্ত হয় যে এই স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে। রানীর নামে সেই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। সালের 22শে জানুয়ারি প্রয়াত হন রানী ভিক্টোরিয়া। আর বলা বাহুল্য, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার রাজত্বকালও শেষ হয়। রানীর প্রয়াণের পর কলকাতায় তড়িঘড়ি এক বৈঠক ডাকেন তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন। প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর প্রস্তাব রাখেন তিনি। প্রস্তাব ওঠে তাক লাগানো এক স্মৃতিসৌধ তৈরি করার, যেখানে থাকবে প্রচুর গাছ এবং প্রচুর ফুলের বাগান। আর ভাইসরয়ের ইচ্ছা ছিল এই তাক লাগানো স্মৃতিসৌধ দেখতে পর্যটকরা কলকাতায় ভিড় জমাবেন। আর অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে। আর তার উদ্দেশ্য ছিল তাজমহলকে টেক্কা দেওয়ার। তবে সত্যি কথা বলতে তাজমহলকে টেক্কা দিতে না পারলেও জনপ্রিয়তায় তাজের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। রানী স্মৃতিসৌধ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাব করা হয় 1901 সালে। প্রায় 5 বছর ধরে তার নকশা তৈরি হয়, অন্যান্য কাজ এগাতেও থাকে। 1906 সালে শুরু হয় সৌধ নির্মাণের কাজ। আর এই সৌধ ভিত্তিপ্রস্তর স্থান করেন রাজা পঞ্চম জর্জ। বোন ভিক্টোরিয়ার মৃত্যুর পর তারই রাজা হওয়ার কথা ছিল, কিন্তু বাবা সপ্তম এডওয়ার্ড বেঁচে থাকা পর্যন্ত তিনি রাজা হতে পারেননি। পঞ্চম জর্জ যখন ভারতে এসেছিলেন তখন ভারতীয়দের প্রতি ব্রিটিশদের জাতিগত বিদ্বেষ দেখে অত্যন্ত বিরক্ত হন তিনি। ভারতীয় রাজনীতি এবং প্রশাসনিক কাজে ভারতীয়দের অংশগ্রহণকে উৎসাহ দেন তিনি। তার রাজত্বকালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়। ফাইনালি কাজ শুরু হয়ে যায় 1910 সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর শেষ হতে সময় লেগে গেছিল 11 বছর, মানে শেষ হয় 1921 সালে। এর নকশা করেছিলেন স্যার উইলিয়াম এমারসন। তিনি ছিলেন ব্রিটিশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্টের প্রেসিডেন্ট। এই সৌধ নির্মাণের বরাদ দেওয়া হয়েছিল কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানিকে।
এই সংস্থার যুগ্ম মালিক ছিলেন স্যার থমাস অ্যাকিউন্স আর স্যার রাজেন মুখার্জি। সৌধ নির্মাণের পর রাজেন মুখার্জিকে নাইট উপাধি দিয়েছিলেন ব্রিটিশ সরকার। যে জমিতে আপনারা আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থান করছে দেখতে পাচ্ছেন, অতীতে সেটি ছিল প্রেসিডেন্সি জেলের জমি। প্রধানত রাজনৈতিক বন্দীদেরই এই জেলে রাখা হতো, তবে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাবের পর প্রেসিডেন্সি জেল সেই জমি থেকে আলিপুরে স্থানান্তরিত করা হয়। এখনও সেই জেলটি সেখানেই আছে। তাজমহলের অনুসরণে মাখরানা শ্বেতপাথরের ভিক্টোরিয়া স্মৃতিসৌধ তৈরি করা হয়। পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে। বিশালাকার স্মৃতিসৌধের উচ্চতা প্রায় 56 মিটার। এর মধ্যে রয়েছে একটি বিশালাকার গম্বুজ এবং চারধারে রয়েছে 4টি ছোট ছোট গম্বুজ। রানী স্মৃতিসৌধ তৈরির প্রস্তাব করেছিলেন ব্রিটিশ ভাইসরয়, অথচ সেটি তৈরির খরচ প্রধানত বহন করতে হয়েছিল আমাদের দেশের মানুষকে। তুলনায় ব্রিটিশ খরচ ছিল অনেক কম। স্মৃতিসৌধ তৈরির জন্য লর্ড কার্জন ভারতীয় রাজা, জমিদার, ধনী অভিজাত ব্যক্তি এবং যারা ব্যবসায়ীরা ছিলেন তাদের থেকে অর্থদানের আবেদন জানান। আদতে এটি কোনো রকম আবেদন ছিল না, আদেশ ছিল, আর সেই আদেশ খণ্ডন করার সাহস কারো ছিল না সেই টাইমে। সেই সময় স্মৃতিসৌধ তৈরি করতে খরচ পড়েছিল প্রায় 1,05,00,000 টাকা। আরও একটা অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। শ্বেত পাথরের তৈরি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল একবার সম্পূর্ণ কালো রং করে দেওয়া হয়েছিল। সালটা ছিল 1943। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল সেই সময়। এমনকি জাপানি সৈন্যদের আক্রমণের ভয়ে ভিক্টোরিয়ার ছবি প্রকাশও বন্ধ করে দিয়েছিল ব্রিটিশ সরকার। শ্বেত পাথরের সাদা ইমারত বহু দূর থেকে দেখা যায়, ফলে সেসব স্থান বোমায় উড়িয়ে দেওয়া খুবই সহজ ছিল। সেই কারণেই সতর্কতা স্বরূপ ভিক্টোরিয়ার রং কালো করে দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত আমার দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তো রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো কাইন্ডলি একটা ছোট্ট লাইক করে দেবেন। আর তার সাথে সাথে পাশে যে বেল বাটনটা ওটাও প্রেস করতে ভুলবেন না, তাতে নোটিফিকেশনগুলো আমি যখনই আপলোড করব কোনো নতুন ভিডিও আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আর আমার ফেসবুক পেজেও আপনারা যুক্ত হতে পারেন।
나도 그죠?
না।